গল্প শুরু হয় একটা কাপেল রিয়েলিটি শো দেখিয়ে, যেখানে বেই ও তার বয়ফ্রেন্ড ইস্যু শোতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো তারা একসাথে শোতে যাবে, তবে বেইয়ের বুকটা দেখে মনে হচ্ছে যেন সে ইস্যুকে ঠিক চেনেই না। আসলে বিষয়টা বুঝতে গেলে আমাদের কিছুটা সময় পিছিয়ে যেতে হবে। ইস্যু হচ্ছে একটা বড় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তৈরি করার কোম্পানির মালিক, এমনকি তার পরিবারের সবাই মিউজিশিয়ান। দেখতে গেলে সে একটা বড়লোক ঘরের ছেলে। পাশাপাশি বেই কলেজ স্টুডেন্ট, সাথে সে ভয়েস আর্টিস্টের কাজ করে, অর্থাৎ বিভিন্ন ধরনের কার্টুনে সে নিজের ভয়েস দিয়ে থাকে। সাধারণ পরিবারের হওয়ায় পড়াশোনার পাশাপাশি তাকে কাজ করতে হয়। তো এইরকমই একদিন বেইয়ের বন্ধু দাই এসে তাকে বলে ওদের কোম্পানি একটা রিয়েলিটি শো বানাচ্ছে, যেখানে কেবলমাত্র কাপেলরাই এন্ট্রি নিতে পারবে। অন্যদিকে ইস্যুর বন্ধু ইয়ান, যে কিনা ওই একই কোম্পানির হয়ে, ইস্যুকে ওদের রিয়েলিটি শোতে আসতে বলে। তো বন্ধুদের কথা মতো ইস্যু আর বেই একে অপরের সাথে দেখা করতে এলে প্রথম দেখাতেই বেই ইস্যুকে দেখে চিনতে পারে এবং ওই রিয়েলিটি শো এর কাপেল হতে পারবে না এমনটা দাইকে বলে দেয়। আসলে কিছুদিন আগে একটা ভয়েস কোম্পানির হয়ে বেই অডিশন দিতে গিয়েছিল, যেখানে ও ভালোভাবে অডিশন দেওয়ার পরেও কোম্পানির মালিকের মেয়েকে কোনো অডিশন ছাড়াই কাজটা দেওয়া হচ্ছে এমনটা বলা হলে ও সবার সামনে দাঁড়িয়ে ইস্যুকে অপমান করে। যদিও ইস্যু সবাইকে বেইয়ের নামটাই সাজেস্ট করেছিল, কারণ তার বেইয়ের ভয়েস অনেক ভালো লেগেছিল। তো একটা ভুল বোঝাবুঝির জন্য ওরা কম্পিটিশনে পার্টিসিপেট করবে না এমনটা বললে ওদের বন্ধুরা দুজনকেই বোঝাতে লেগে যায় যে এই রিয়েলিটি শোটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। যদিও ইস্যু বেইকে তার করা কাজের জন্য সবার সামনে ক্ষমা চাইতে বলে, কারণ ও ভাবে সবার সামনে অপমানিত হওয়ায় ইস্যুর নাম খারাপ হয়েছে, যা ও ফিরে পেতে চায়। বান্ধবীর কথায় বাধ্য হয়ে বেই সবার সামনে ইস্যু যে অন্যায় করেনি এটা স্বীকার করে নেয়। এরপর ওদের বন্ধুরা ওদের নিয়ে একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করায়, যার মাধ্যমে আজ ওরা এই রিয়েলিটি শোতে এসেছে। তো রিয়েলিটি শোতে বেই একটু নার্ভাস ছিল, যা দেখে ইস্যু ওকে নিজের কাছে টেনে বলে তোমার আমার কাছে ক্ষমা চাওয়া উচিত। কথাটা শুনে বেই একটু অবাক হয়। ও জিজ্ঞেস করে কেন? ইস্যু বলে এতদিন তুমি কোথায় ছিলে, যে কারণে আমি তোমাকে পাইনি। তো ওদের দুজনের এই ধরনের কেমিস্ট্রি সব অডিয়েন্সের সামনে আসায় শো অনেক হিট করছিল, যে কারণে সোশ্যাল মিডিয়ায় জিনিসটা ছড়িয়ে গেলে বেইয়ের মা বিষয়গুলো জানতে পারে। ওদিকে দাই এবং ইয়ান দুজনেই ইস্যু ও বেইকে এক করতে লেগে যায় যে তাদের এখন থেকে একসাথে থাকতে হবে। তাদের সমস্ত অ্যাক্টিভিটির ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় দিতে হবে, যাতে তাদের নিয়ে লোকেদের মধ্যে কথা চলতেই থাকে। যদিও ইস্যু কোনো সোশ্যাল মিডিয়ায় না থাকায় সে বিষয়গুলো এড়িয়ে যেতে চাইছিল, আর বেই ইস্যুকে পছন্দ না করায় সেও একই কাজ করছিল। পরের দিন দাই বেইকে ঘুম থেকে উঠিয়ে বলে ওকে নাকি আজ ইস্যুর সাথে ব্রেকফাস্ট করতে যেতে হবে। প্রথমে তো বেই যেতে রাজি ছিল না, তবে বান্ধবীর কথায় তাকে যেতে হয়। ওদিকে ব্রেকফাস্টে গিয়েও ইস্যু বেইয়ের সাথে ঠিকমতো ব্যবহার না করায় বেই রেগে ইস্যুকে কিছু বলতে গেলে তখনই ফোন আসায় ইস্যু ওখান থেকে উঠে চলে যায়। বেই তখন একাই ব্রেকফাস্ট করছে। এমন সময় ওর স্কুলের এক বান্ধবী ওকে রেস্টুরেন্টে দেখে আর ওকে এটা ওটা জিজ্ঞেস করতে থাকে যে কতদিন পর ও ওকে দেখছে। ও নাকি আগের থেকে মোটা হয়ে গেছে, ও এখানে কার সাথে এসেছে, এমনই সব নানান রকম প্রশ্ন ও বেইকে করতে থাকে। তখনই ইস্যু দূর থেকে বান্ধবীকে এমনটা করতে দেখে বেইয়ের কাছে সে এমন দেখানোর চেষ্টা করে যে ইস্যু বেইয়ের কত কেয়ার করে। তো ওদের দুজনের এরকম রোম্যান্স দেখে ওই বান্ধবীর তো হেভি হিংসে হয়, আরো তৎক্ষণাৎ ওখান থেকে চলে যায়। ব্রেকফাস্ট করে ইস্যু ও বেই রেস্টুরেন্টের বাইরে এলে বেইয়ের বান্ধবীর কথা মতো ওদের দুজনের ছায়ার একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়, কারণ সরাসরি ছবি তুলতে নাকি ইস্যুর অনেক সমস্যা ছিল। তো যাই হোক, এরপর বাড়ি ফেরার জন্য ইস্যু বেইকে গাড়িতে উঠতে বলে। তো ও বলে ওর বাড়ি নাকি রেস্টুরেন্টের কাছেই, তাই ইস্যু ওখান থেকে চলে যায়। এরপর বেই সাইকেল করে বাড়ি ফেরে, তবে সেটা বাড়ির কাছে ছিল না, প্রায় রেস্টুরেন্ট থেকে 20 কিলোমিটার দূরে ছিল। আর এত দূর সাইকেল করে বেইয়ের তো অবস্থা খারাপ হয়ে যায়, যাও ওর বান্ধবীকে জানায়। সাথে এও বলে ইস্যু নাকি খুব খারাপ মনের মানুষ, যে নাকি ওকে রেস্টুরেন্টে এইভাবে ফেলে রেখে ওখান থেকে চলে এলো।
বোঝো কাণ্ড। প্রথমে বেই ওর বাড়ি রেস্টুরেন্টের কাছে বলল, আর এখন সব দোষ ইস্যুর হয়ে গেল। এরপর দাই বেইকে নিয়ে ওদের পরবর্তী প্রোগ্রামের জন্য নতুন ড্রেস কিনতে গেলে ওখানেই ওর ওই রেস্টুরেন্টের বান্ধবীও আসে, যে নিজের অপমানের বদলা নিতে বেইকে সবার সামনে ছোট করার চেষ্টা করে। তবে দাই একটা দামি ড্রেস বেইয়ের জন্য কিনলে ওই বান্ধবীর তো মুখটা ছোট হয়ে যায়। পরে ওই ড্রেস পরেই বেই রিয়েলিটি শোতে আসে, যেখানে সবাইকে একটা অ্যামিউজিং পার্কে নিয়ে যাওয়া হয়, যেখানে বিভিন্ন কাপেলের বিভিন্ন ধরনের টাস্ক করতে হবে। তো দুর্ভাগ্যবশত বেই আর ইস্যুকে হন্টেড হাউসে যেতে হবে, যেখানে প্রথম থেকেই তো ওখানে থাকা ভূতেদের দেখে বেই প্রচন্ড ভয় পেয়ে গেছিল। তবে আমাদের ইস্যু হচ্ছে মাচো ম্যান, ও বেইকে সামলে ওখান থেকে যেতে গেলে ভূতেদের ভয়ে বেই ইস্যুর কোলে চেপে বসে। তবে ওদের এই সমস্ত কাণ্ড কারখানাগুলো শোতে দেখানো হবে বলে রেকর্ড করা হয়, যে কারণে সবাই তা দেখে অনেক ভালো রেসপন্স করছিল, যা দেখে দাই ওদেরকে বেশি করে টিভিতে দেখাবে এমনটা ও টিমকে জানায়। এরপর ওরা হন্টেড হাউস থেকে বেরিয়ে এলে ওদের ওই হন্টেড হাউসের ব্যাপারে কিছু প্রশ্ন করা হয়, আর ওরা দুজনই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেয়। পরে বেই কলেজে গিয়ে দেখে ওকে নিয়েই সব ক্লাসমেটরা কথা বলাবলি করছে, যা বেইয়ের মোটেই পছন্দ হচ্ছিল না। বেইয়ের এক বন্ধু ওদের এটা করতে বারণ করে, তবে দেখা যায় ক্লাসমেটরা তো কি ছিল, টিচার পর্যন্ত বেইয়ের শোতে পার্টিসিপেট করার জন্য ওকে বাড়ি থেকেই পড়াশোনা করতে বলছে। এতে তো বেইয়ের মন আরো ভেঙে যায়। এরপর শো এর জন্য সবাইকে ডান্স প্র্যাকটিস করতে বলা হয়, যেখানে প্রথমে বেই ও ইস্যু ঠিক মতো ডান্স করতে পারছিল না। তবে কিছুটা সময় পরেই ওরা একে অপরের সাথে খুব সুন্দরভাবে ডান্স করতে শুরু করেছিল, আর ডান্স করতে করতে হঠাৎই এতে ওরা একে অপরকে কিস করে ফেলে। এতে ওরা দুজনেই খানিকটা অপস্থিতিতে পড়ে যায়। পরে বেই দাইয়ের সাথে কথা বলতে ওদের অফিসে আসলে ওখানে বেইয়ের মা চলে আসে, যে রিয়েলিটি শোতে পার্টিসিপেট করা নিয়ে অনেক রেগেছিল। এমনকি ইয়ান ও ইস্যু ওখানে এলে মা তো ওদের দুজনকেও অপমান করতে ছাড়ে না। তবে শেষ পর্যন্ত ইয়ান ওর মাকে এটা বুঝিয়ে দেয় যে শোতে জিতলে বেই 3 মিলিয়ন ইয়ান পাবে, আর যদি মাঝপথে ও শো ছেড়ে দেয় তাহলে ওকে পেনাল্টি বাবদ অনেক টাকা দিতে হবে। টাকার কথা শুনে মা কি বলবে বুঝতে পারছিল না, বাধ্য হয়ে তাকে ওখান থেকে চলে যেতে হয়। এরপর একটা খেলনার দোকানে গিয়ে বেই কিছু খেলনার সাথে কথা বলছে, যা আড়াল থেকে ইস্যু দেখে দোকানের মালিককে বলে মেয়েটা এখানে কি করছিল। মালিক বলে মেয়েটা বহুদিন ধরেই এই খেলনাগুলোর সাথে কথা বলে, তবে খেলনাগুলোর দাম অনেক বেশি হওয়ায় ও খেলনাগুলো নাকি কিনতে পারবে না, এই বলে ওখান থেকে চলে যায়। কথাগুলো শুনে ইস্যু বেইয়ের জন্য ওখানে থাকা সব খেলনাই কিনে নেয়, আর যখন ওই খেলনাগুলো বেইকে দেবে বলে আসছে তখনই ও দেখে বেই কোনো একটা ছেলের সাথে বসে আছে। বিষয়টা ইস্যুর মোটেই ভালো লাগে না, ফলে ও ওখান থেকে ফিরে যায়। ওদিকে মা ইচ্ছাকৃত বেইকে কিছু না জানিয়ে ওর জন্য ব্লাইন্ড ডেট ঠিক করেছে বলে বেই ডেটের মাঝপথ থেকে ফিরে যায়। এরপর সব কন্টেস্টেন্টদের তীরন্দাজি করতে হবে এমনটা বলা হলে ইস্যু তো খুব ভালোভাবে তীরন্দাজি করতে পারছিল, তবে আমাদের বেই সেটা ঠিক মতো করতে না পারায় ইস্যু ওকে সাহায্য করতে এগিয়ে যায়। আর তখনই আবারও একে অপরের কাছাকাছি আসায় বেইয়ের আগের দিনে ডান্স করাকালীন ওই কিস হওয়ার কথাটা মনে পড়ে যায়, ফলে ইস্যু আবারও বেইয়ের কপালে কিস করে ফেলে। এতে বেই একাই তীরন্দাজি করার জন্য এগিয়ে গেলে দেখা যায় তীরটা টার্গেটে না লেগে বাইরে গিয়ে লেগেছে, ফলে ওরা এই রাউন্ডে জিততে পারে না। কিন্তু এইসবের মাঝে ফেরার পথে বেইয়ের বারবারই ওদের দুজনের কাছাকাছি আসার মুহূর্তগুলোই মনে পড়তে থাকে, যে কারণে ও ইস্যুর থেকে কিছুটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করবে বলে ঠিক করে। যে কারণে ওদের পরবর্তী ডান্স কম্পিটিশনের প্রোগ্রাম হলে সেখানে ডান্স করাকালীন বেই ইস্যুর থেকে দূরত্ব বজায় রাখতে ঠিকমতো ডান্স করছিল না, যা ইস্যু বুঝতে পেরে ওকে বলে আমরা যদি এইভাবে সবাইকে দেখাই যে আমরা একে অপরকে ভালোবাসি না বা আমাদের মধ্যে কোনো কানেকশন নেই
তাহলে আমরা বাদ হয়ে যাব কম্পিটিশন থেকে। কথাটা শুনে বেইয়ের মনে পড়ে যদি কম্পিটিশনে হেরে যায় ওরা, তাহলে তো ওর আর বিদেশে পড়তে যাওয়া হবে না, কারণ হেরে যাওয়া পার্টিসিপেন্টদের টাকা দেওয়া হবে না। যে কারণে ওরা দুজন ভালোভাবে নিজেদের ডান্স কমপ্লিট করে। এরপর স্কুলের প্রোগ্রামে সব মেয়েরা আসবে বলে সবাই যে যার বয়ফ্রেন্ডকে নিয়ে গেছিল। তো সবাই জানতো বেইয়ের বয়ফ্রেন্ড হলো ইস্যু। তো এত বড়লোক ঘরের একটা ছেলেকে বেই কি করে পটালো, এই নিয়ে সবাই বেইকে ছোট করতে চাইছে। যা বুঝতে পেরে ইস্যু সবার সামনে বুঝিয়ে দেয় যে ও বেইকে কতটা ভালোবাসে। এমনকি ওদের বান্ধবীরা এতটাই খারাপ ছিল যে বেরোনোর সময় ওর এক বান্ধবী বেইয়ের জুতোতে ইচ্ছাকৃত পাড়া দিয়ে দিলে বেই ঠিক মতো হাঁটতে পারছিল না। যা দেখে ইস্যু ওকে নিজের পিঠে করে গাড়িতে নিয়ে আসে। যদিও বান্ধবীদের ওদের সম্পর্ক নিয়ে যথেষ্ট সন্দেহ থাকায় ওরা সোশ্যাল মিডিয়ায় এটা ছড়াতে শুরু করে যে বেই ও ইস্যুর মধ্যে কোনো সম্পর্ক নেই। আসলে ওরা কম্পিটিশনের প্রাইজ মানির জন্য লোককে ঠকাচ্ছে। আর এই খবরটা আগুনের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় দাই ও ইয়ান প্ল্যান মতো বেই আর ইস্যুকে একটা হোটেলে একসাথে সময় কাটাতে পাঠিয়ে দেয়। যদিও প্রথমে ওরা দুজনেই এতে রাজি না থাকলে ইয়ান ইস্যুকে বারবারই রিকোয়েস্ট করে যাতে ওদের এই প্রোগ্রামটা ফেল না হয়। আর দেখা যায় পরের দিন ওরা যখন ওই হোটেলে থাকছে তখনই চারিপাশ থেকে রিপোর্টারের দল লুকিয়ে লুকিয়ে তাদের ভালো ভালো মুহূর্তের ছবি তুলছে। যা দেখে ইস্যু ও বেই খুব সুন্দর করে ওদের অভিনয় করে দেখায় যে ওরা দুজন কাপেল। তো কেবল ওরা দুজনেই ওখানে ছিল না, বরং দাই ও ইয়ানও ওদের সাথে ছিল। তো বেই দাইয়ের সাথে মজা করবে বলে সুইমিং পুলে নেমে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। আর তৎক্ষণাৎ ইস্যু তা শুনতে পেয়ে সুইমিং পুলে ঝাঁপ দিয়ে বেইকে বাঁচাতে যায়। বেই বলে, আরে তুমি এখানে কি করছো? যা শুনে ইস্যু বুঝতে পারে এই সব হচ্ছে বেইয়ের অভিনয়। আর এটা বুঝে ও তৎক্ষণাৎ বেইকে আবারও সুইমিং পুলে রেখে রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। যা দেখে বেই ও ওদের বন্ধুরা বুঝতে পারে যে ওরা অন্যায় করেছে। সে ইস্যুর মুখোমুখি হতে পারছিল না, তাই রাতের বেলা ইস্যুর জন্য আনা খাবার বেই ইয়ানের হাতে ওর ঘরে পাঠায়। প্রথমে ইস্যু একটু অ্যাটিটিউড দেখিয়ে খাবে না এমনটা বললে ইয়ান বুদ্ধি করে ওই খাবারটা ওখানেই রেখে চলে যায়। তবে ও জানতো ইস্যু বেইয়ের আনা খাবার ঠিক খেয়ে নেবে। এরপর ওদের ফিরে যাওয়ার সময় বেই গাড়িতে থাকাকালীন ঘুমিয়ে পড়ে। ইস্যু দেখে বেইয়ের মাথা গাড়ির দরজায় ধাক্কা লেগে ওর ঘুম ভেঙে যেতে পারে, যে কারণে ইস্যু ওকে নিজের বুকে টেনে নেয় যাতে ধাক্কা লেগে ওর ঘুম না ভেঙে যায়। তো ওদের দুজনকে এইভাবে একসাথে দেখে দাই ওদের কিছু ফটো ক্লিক করে নেয় যাতে ওই ফেক রিলেশনশিপের তকমাটা ওদের দুজনের ওপর থেকে সরিয়ে দেওয়া যায়। সব ঠিকঠাক চলছিল, তবে হঠাৎই একদিন বেইয়ের মায়ের ঠিক করা সেই ব্ল্যান্ড ডেটে আসা ছেলেটা বেইয়ের রিলেশনশিপ মিথ্যা বলে অনলাইনে বেইয়ের নামে যা নয় তাই বলে অপমান করতে থাকে। কারণ ওই ছেলেটার মতে বেই একটা রিলেশনশিপে থাকার পরেও তার সাথে সম্পর্ক করতে এসেছিল। ভিডিওটার ফলে শোয়ের অনেক ক্ষতি হতে পারে এটা ভেবে ইয়ান এবং দাই মিলে একটা পরিকল্পনা করে যে সত্যিকারের কাপেল হয়ে দেখাতে গেলে এখন থেকে বেই আর ইস্যুকে একসাথে একই বাড়িতে থাকতে হবে। এবার দুজনেই হচ্ছে চম্বুকের বিপরীত মেরু, যে কারণে ওরা কেউই এতে হ্যাঁ বলে না। তবে সব দিক থেকে বাঁচতে শেষে বেইকে ইস্যুর সাথে এসে থাকতে হবে, যে কারণে ও ইস্যুর বাড়িতে যাবে বললে ইস্যু ওর বাড়িতে থাকার কিছু নিয়ম কানুন ওকে বলে দেয়। এরপর বেই ইস্যুর বাড়িতে এসে উঠলে এত বড় বাড়ি দেখে ও তো অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ ও তো আগে এত বড় বাড়ি কখনো দেখেনি। এমনকি এরপর থেকে ওদের দুজনকে একই সাথে ওদের সমস্ত জিনিস শেয়ার করতে হবে, এটা ভেবে দুজন অনেকটাই ঘাবড়ে গেছিল। এরপর ওরা দুজন বাড়িতে থাকাকালীন দাই ও ইয়ান এসে বলে ওরা যে রিয়েলিটি শো এর কাপেল এটা প্রমাণ করতে শোয়ের তরফ থেকে একজন লোককে পরীক্ষা করতে পাঠানো হবে, যে নাকি ওদের সারাদিনের সমস্ত অ্যাক্টিভিটি সাধারণ মানুষের কাছে তুলে ধরবে। ফলে মানুষের এই ফেক কাপলের ভুল ধারণাটা ভেঙে যাবে। তবে দাই বলে ওই ব্যক্তি প্রচন্ড কঠোর, তাই ওর থেকে তোমাদের সামলে চলতে হবে। এরপর ওই ব্যক্তি বাড়িতে এলে বেই ও ইস্যু ওর সামনে এমন হাবভাব দেখায় যেন ওরা একে অপরকে অনেক ভালোবাসে। বেই নিজের হাতে রান্না করে ইস্যুকে দিলে ওই খাবার মুখে তোলার মতো ছিল না, তবুও কষ্ট করে লোক দেখাতে ইস্যু বলে এত ভালোবেসে তুমি রান্না করে দিয়েছো, ভালো না হয় কি হয়। এমনকি বেডরুমে ওরা কিভাবে
একে অপরের সাথে থাকে তারও পরীক্ষা নিরীক্ষা করা হয়। সবকিছু ঠিকঠাকই চলছিল, আর ওই ব্যক্তি ওদের দুজনকে রিয়েল কাপেল বলে ওই বাড়ি থেকে বের হতেই যাবে, তখনই বেইয়ের কলেজের এক বন্ধু ওখানে আসে। এটা ভেবে যে বেই হয়তো কোনো সমস্যায় আছে। আসলে কিছুটা সময় আগে ও ফোন করায় বেই ওর সাথে ঠিকমতো কথা বলতে পারে না, তাই ওর বন্ধু ভাবে নিশ্চয়ই কোনো সমস্যার জন্য বেই কথা বলল না। আর ওই কলেজের ফ্রেন্ডকে দেখে ওই ব্যক্তি ভাবে বেই ও ইস্যু ওর কাছে মিথ্যে কথা বলেছে। আসলে বেইয়ের অন্য একটা বয়ফ্রেন্ড আছে, যদিও ওই ফ্রেন্ড ওই ব্যক্তিকে বুঝিয়ে দেয় যে বেই আর ইস্যু সত্যি খুব ভালো একটা কাপেল। তো পরের দিন ইস্যু ভিডিও কলে ওর মার সাথে কথা বলছে, তখনই পাশ থেকে বেই ওখানে এলে মা ইস্যুর কাছে জানতে চায় তোমার ঘরে ওই মেয়েটাকে। ইস্যু মায়ের কাছে বিষয়টা এড়িয়ে যায়, কারণ ও এখনই কাউকে এই বিষয় জানতে দিতে চাইছে না। আর অন্যদিকে বেইয়ের কাছে একটা পার্সেল আসে, যেখানে একটা পুতুলকে খুব বাজেভাবে ক্ষতবিক্ষত করে ওকে কেউ পাঠিয়েছে। বেই বিষয়টা নিয়ে চিন্তিত ছিল, তবে ওর বন্ধু ওকে বলে হতে পারে তোমার কোনো অ্যান্টি ফ্যান এটা তোমার সাথে করেছে, তো এইসব নিয়ে তুমি বেশি ভেবো না। পাশাপাশি বেই ও ইস্যু রিয়েল কাপেল হওয়ায় শোয়ের টিআরপি বেড়েই চলেছে, যা দেখে ইয়ানের দায়িত্ব বেশ ভালোই মজা হয়। এদিকে ইস্যু ওর ফ্রেন্ডের কথায় বেইকে একটা ভয়েস ডাবিং এর জন্য নিয়ে যায়। বেই খুব সুন্দর করে ভয়েস ডাবিং করলে ফ্রেন্ডের তা খুব ভালো লাগে, যে কারণে সুই বেইকে নিয়ে ডিনারে গেলে বেই এমন ভাবে তার ডিনার করছিল যা ইস্যুর মোটেই ভালো লাগে না। তবে বেইয়ের বারবার বলাতে ইস্যু ওর মতো করে ডিনার করার চেষ্টা করে, আর সত্যি ইস্যুরও তা খুব ভালো লাগে। এরপর ওরা বাড়িতে থাকাকালীন ইস্যুর মা বাবা ওখানে আসে। আসলে মা কিছুদিন আগে ইস্যুর সাথে কোনো একটা মেয়েকে দেখে তাকে নিজের সামনে দেখবে বলে উদ্বিগ্ন হয়ে উঠেছিল। মা বাবার বেইকে খুব পছন্দ হয়, এমনকি মা তো বেইয়ের সাথে আলাদাভাবে অনেকটা সময়ও কাটায়। এরপর ওরা চলে গেলে বেই দেখে ইস্যু নিজের ঘরে নেই। ইস্যু ওয়াশরুমে বসেছিল। বেই দেখে ইস্যুর প্রচন্ড জ্বর এসেছে, যে কারণে ও ইস্যুকে ঘরে শুয়ে দেয়। সাথে ও ইস্যুর অনেক খেয়ালও রাখছিল। তবে ইস্যুর ঘরে থাকতে মোটেই ইচ্ছে করছে না, ও কোম্পানি যাবে বলে ঠিক করে। তবে জ্বর না কমায় এক কথায় জোর করেই বেই ইস্যুকে ঘরে থাকতে বলে। আর ওরা দুজন একসাথে সিরিজ দেখতে দেখতে ইস্যু যে কখন বেইয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে তা বেই বুঝতে পারে না। তবে একটু পরে ইস্যুকে এইভাবে ঘুমোতে দেখে ওকে ঠিকমতো শুয়ে বেই ওখান থেকে চলে যায়। পরের দিন ইস্যুর জ্বর কমে গেলে ওর কিছুই খেতে ইচ্ছে করছে না, যে কারণে ও বেইকে ওর রান্না করা আগের দিনের ডিশটা করে খাওয়াতে বলে। তাই ওরা কিছু জিনিস কিনতে সুপারমার্কেটে গেলে বেই দেখে ওখানে ওর প্রয়োজনীয় জিনিসপত্র নেই। ফলে ও ওই বড়লোকদের মার্কেট ছেড়ে সাধারণ বাজারে এসে ওর জিনিসগুলো কিনে নেয়। তবে এইরকম বাজারে এর আগে ইস্যু কখনো আসেনি, যার জন্য ও বাজারে এসে ভিডিও করতে থাকে। এরপর বেই একটা ইভেন্টে গেস্ট হিসেবে গেলে সেখানে ওর ফ্রেন্ডের পরিচিত একটা টিমের একজন পার্টিসিপেন্ট না আসায় ফ্রেন্ড বেইকে ওদের টিমে যুক্ত হয়ে পারফরমেন্স করতে বলে। বেই খুব সুন্দর করে নিজের পারফরমেন্স দেখালে ওর ফ্রেন্ডের টিম বেইকে ওদের পরবর্তী পারফরমেন্সের জায়গায় ডাকবে বললে বেইয়ের খুব ভালো লাগে। পাশাপাশি ইস্যু বাড়িতে থাকাকালীন আবারও বেইয়ের নামে একটা পার্সেল আসে, যেখানে আবারও একটা পুতুলে লাল রং অর্থাৎ রক্ত লাগানো ছিল, যা দেখে ইস্যুর বেইয়ের জন্য অনেক চিন্তা হয়। আরো বেইকে আনতে ওই ইভেন্টে গিয়ে পৌঁছায়। তখনই বেইয়ের ওর ফ্রেন্ডের সাথে ফিরছিল, তো সে ইস্যুকে ওর ফ্রেন্ডকে নিয়ে যেতে বললে ওরা সবাই একসাথে ফিরছে। তখনই ফ্রেন্ড বলে আগামীকাল বেই যেন ওর সাথে ডিনারে যায়। তবে ইস্যুর বেইকে নিয়ে চিন্তা ছিল, যে কারণে ও তাড়াতাড়ি বেইকে বাড়ি ফেরার কথা বলে দেয়, কারণ ও মনে করছিল ওই পার্সেলটা মজা নয়, বরং কেউ বেইয়ের ক্ষতি করতে চাইছে। যে কারণে পরের দিন বেই আসতে দেরি হচ্ছে দেখে ইস্যু ওকে আনতে ওর ঠিকানায় পৌঁছে যায়। তবে ইস্যুর এই কাণ্ড কারখানা বেইয়ের বন্ধুর খুব একটা হজম হচ্ছিল না, যা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল। রাতে বাড়ি ফেরার সময় ইস্যু লক্ষ্য করে ওকে কেউ ফলো করে ওর বাড়ির সামনে এসে দাঁড়ায়। তবে ইস্যুও কম চালাক নয়, পেছন থেকে এসে ও মেয়েটাকে ধরে ফেললে মেয়েটা ওকে ওর বড় ফ্যান বলে পরিচয় দেওয়ার চেষ্টা করে। কিন্তু ইস্যু বুঝে গেছিল এই সেই মেয়ে যে বেইয়ের ক্ষতি করতে বাড়িতে ওই পার্সেলগুলো পাঠাতো, যে কারণে ও ওই মেয়েটাকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। তবে বেই এসব জিনিসের কিছুই জানতো না। এরপর শোয়ের পরবর্তী রাউন্ড শুরু হলে
সব কাপেলই নিজেদের পারফরমেন্স দেখাচ্ছিল। তবে ইস্যু আগের দিন ঘটে যাওয়া ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না, ফলে ও ঠিকমতো নিজের পারফরমেন্স করে না, যে কারণে ওরাই রাউন্ডে হেরে যায়। পরে হেরে যাওয়া কাপেলদের ওপর জল ঢালা হচ্ছে বলে ইস্যু বেইকে নিজের দিকে টেনে নেয় যাতে ওর গায়ে জল না লাগে। এতে তো বেই অনেকটাই অবাক হয়ে গেছিল। যদিও পরে দাইয়ের কাছ থেকে বেই পুরো বিষয়টা জানতে পারে এবং সোশ্যাল মিডিয়ায় মানুষ ভুল বুঝে তাদের নামে খারাপ কথা বলছে তা যে মিথ্যে, এটা প্রমাণ করতে ওরা দুজন মিলে ওই দিন রাতে সিসিটিভি ফুটেজ খুঁজে বার করে, যেখানে বোঝা যায় আসল দোষী ওই মেয়েটা ছিল। প্রমাণ জোগাড় করার পর ওরা দুজন মিলে ড্রিঙ্কস করতে একটা বারে যায়, যেখানে দাইয়ের অনেক বেশি নেশা হয়ে যাওয়ায় ও ঠিকমতো চলতে পারছিল না। যা বুঝতে পেরে বেই ইয়ানকে দাইকে নিয়ে যেতে বলে। তবে ওখানে ইয়ান একা আসে না, ইস্যুকেও সঙ্গে করে নিয়ে আসে, কারণ ইয়ান জানতো বেইও স্বাভাবিক অবস্থায় থাকবে না। আর দেখা যায় দুই বান্ধবী নেশা করে ভুলভাল বকছে। ইয়ান দাইকে নিয়ে ফিরে যায়, আর এদিকে ইস্যুকে শেষ পর্যন্ত বেইকে নিজের কাঁধে তুলে বাড়িতে নিয়ে আসতে হয়। এরপর একদিন দাই অফিসের একটা মিটিং অ্যাটেন্ড করতে রাস্তা দিয়ে জোরে গাড়ি চালালে ভুলবশত ফোনে কথা বলতে গিয়ে তার একটা অ্যাক্সিডেন্ট হয়। খবরটা পাওয়া মাত্র ইয়ান তৎক্ষণাৎ হসপিটালে যায়, সাথেও ইস্যু এবং বেইকেও ওখানে ডাকে। ডাক্তার দাইয়ের অপারেশন করতে হবে বললে ইয়ান ওর পুরো দায়িত্ব নেয়। অপারেশনের পর দাই সুস্থ হলে ও জানতে পারে হসপিটালে ওর সমস্ত দায়িত্ব ইয়ান নিয়েছিল। ইয়ান দায়িত্ব নিয়েছে শুনে দাই অনেক আনন্দে ছিল, কারণ মনে মনে ও ইয়ানকে পছন্দ করত। আর এদিকে ইস্যু ও বেইয়ের মধ্যে মিথ্যে সম্পর্কের বিষয়টা যাতে কেউ জানতে না পারে তার জন্য ওরা দুজন মিলে কোথাও ঘুরতে যাবে বলে ঠিক করে। কোথায় যাবে শেষ পর্যন্ত ওরা দুজন গিয়ে পৌঁছায় একটা অ্যামিউজিং পার্কে। প্রথমে তো বেই খুব আনন্দের সাথে পার্কে যায়, তবে সেখানে থাকা প্রতিটা রাইড দেখে বেই তো অনেক ভয় পাচ্ছিল। আর তার ভয়টা আরো বাড়ানোর জন্য ইস্যু একাই কাফি। যদিও ভয়কে জয় করে বেই ইস্যুর সাথে রাইডে গেলে ও তো প্রচন্ড ভয় ইস্যুর হাতটা চেপে ধরে। রাইডের পর বেই ইস্যুকে বলে ছোটবেলায় ওর এক বান্ধবী উঁচু জায়গা থেকে পড়ে মাথায় আঘাত পায়, সেদিনের পর থেকে আমি উঁচু জায়গাকে ভয় পাই। ইস্যু বেইয়ের এই ভয় কাটাতে ওকে নিয়ে অ্যামিউজিং পার্কের সব থেকে উঁচু জায়গায় যায়, যেখানে গিয়ে ওরা দুজন একসাথে নিজেদের সুন্দর সুন্দর ফটো তোলে। ইস্যুর জন্য বেইয়ের ভয়টা অনেকটাই চলে গেছিল। তবে এই পার্কের কিছু বাচ্চারা ওদেরকে এসে বলে ওরা নাকি একটা বিড়াল পেয়েছে যে খুব অসুস্থ। বেই বিড়াল খুব ভালোবাসে, এই দেখে ইস্যু বিড়ালটাকে নিজের সাথে বাড়িতে আনে। তবে কিছুটা সময় পর বেই দেখে সারা বাড়িতে বিড়ালটা কোথাও নেই, ফলে ও তো ওই বিড়াল খুঁজতে গিয়ে শেষে কান্না করতে লাগে। যদিও ইস্যু শেষ পর্যন্ত বিড়ালটা পেলে বেইয়ের মুখে হাসি ফোটে। অন্যদিকে বেইয়ের সেই স্কুল ফ্রেন্ড যার নাম ছিল লিলু, যে বেই এবং ইস্যুর ওই পপুলারিটি দেখে অনেকটাই জেলাস ফিল করছিল। আর ও দেখে ওর বাবার কোম্পানিও ওই রিয়েলিটি শো এর স্পন্সর, ফলে বাবা না থাকাকালীন ও নিজে কোম্পানি সামলানোর চিন্তা ভাবনা নেয়, এই উদ্দেশ্যে যে কি করে ও বেই আর ইস্যুকে শো থেকে বার করবে। কোম্পানির বাকি সবাই এতে রাজি ছিল না, কারণ শো এর প্রধান আকর্ষণ ছিল বেই ও ইস্যু। এক কথায় জোর করে লিলু ওদের দুজনকে শো থেকে বাদ দেয়। বিষয়টা ইয়ান আটকানোর চেষ্টা করে, তবে স্পন্সররা ইয়ানের কথা শুনতে চায় না। আর পরের দিন বেই ও ইস্যু জানতে পারে যে ওদের শো থেকে বাদ দেয়া হয়েছে। শো থেকে বাদ হয়ে যাওয়ায় বেই ভাবে এখন ওকে আর ইস্যুর সাথে একই বাড়িতে থাকতে হবে না। বিষয়টা নিয়ে ভেবে বেই অনেক আনন্দে ছিল, তবে ইস্যুকে দেখে বোঝাই যাচ্ছিল বেই চলে যাবে বলে ও একদমই খুশি নয়। এরপর বেই ইস্যুর বাড়ি থেকে যাওয়ার সময় ইস্যু ওকে একটা গিফট দেয়। গাড়িতে যেতে যেতে বেই দেখে ইস্যু ওকে ওর পছন্দের টাইটা গিফট করেছে। এতে তো বেই অনেক বেশি খুশি হয়ে যায়। বেইয়ের পর নিজের বাড়িতে মায়ের কাছে এলে ও মাকে শোয়ের প্রাইজ মানি হিসেবে যা টাকা পেয়েছিল সেটা দিলে মাও অনেক হ্যাপি ছিল। তবে এদিকে দেখা যায় ইস্যু বাড়িতে থাকাকালীন ওর কেবল বেইয়ের কথাই মনে পড়ছে। বেইয়ের সাথে কাটানো প্রতিটা মুহূর্তের কথাই ওকে বারবার বেইয়ের কথা মনে করাচ্ছে। পাশাপাশি দাইকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হবে, এই উপলক্ষে শিয়ান ইস্যুর সাথে মিলে একটা ডিনার প্ল্যান করে, যেখানে ও বেই ও দাইকেও নিয়ে আসে।
ডিনারে ইস্যু সমস্ত ডিশ রান্না করছে দেখে বেই ওকে সাহায্য করতে আসে, যেখানে দুজনে মিলে খুব সুন্দর করে সমস্ত রান্না করে আর ওরা চারজন একসাথে তাদের ডিনারটা সুন্দরভাবে এনজয় করে। রাতের বেলা বেই বাড়ি ফিরলে দেখা যায় ওর মা বাড়িতে নেই। তখনই বাইরে থেকে বহু মানুষের চিৎকার শুনে ও বাইরে আসে। ও দেখে অনেকজন একসাথে ওর মায়ের ওপর চড়াও হয়েছে, এটা বলে যে ওর মা নাকি এইসব মানুষদের থেকে টাকা নিয়েছে এবং তাদেরকে ঠকিয়েছে। বিষয়টা খতিয়ে দেখতে গিয়ে বেই বুঝতে পারে ওর মা কোনো চক্রান্তের শিকার, যে কিনা সবার টাকা এমনকি বেইদেরও সমস্ত টাকা লুট করে পালিয়েছে। নিঃস্ব হয়ে গেছে এটা বুঝতে পেরে বেই একটা ক্যাফেতে কাজে ঢোকে, সাথে ওর ভয়েস ডাবিং এর কাজটাও করছিল। তবে সেখানেও ওকে সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ সংসারের এই অভাবের সময় ও কোনো কাজই ঠিকমতো করতে পারছে না। সে তো কাজ করার জায়গায় বসে কান্না করতে লাগে, তবে তার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। এমনকি ওর ভয়েসের কাজের জন্য কিছু জিনিস কিনতে গেলে সেখানেও অর্থের অভাবে ও সেটা কিনতে পারছে না। তবে তখনই ইস্যু সেখানে আসে। ইস্যু বেইকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, সব ঠিক আছে তো? তবে কোনো কিছু ঠিক নেই এটা বুঝে বেই ইস্যুকে কিছু বলে না। অন্যদিকে দাই বহুদিন পর অফিসে এসেছে, তবে ও গিয়ে দেখে ইয়ান অন্য একজন এমপ্লয়ের সাথে সময় কাটাচ্ছে। এমনকি ওই এমপ্লয়ের সাথে ইয়ানকে নিয়ে কোম্পানির মধ্যেও অনেক কথা হচ্ছিল। বিষয়গুলো দাই আগেই লক্ষ্য করেছিল, তবে সে ওইসব জিনিসগুলো গায়ে মাখেনি। তবে আজ এমপ্লয়ের এত কথা শুনে বাধ্য হয়ে ও নিজের কাজ ছেড়ে দেয়, অর্থাৎ কোম্পানি থেকে রিজাইন করে চলে যায়। এরপর ইস্যু বাড়িতে থাকাকালীন ওর বারবারই বেইয়ের কথা মনে পড়ায় ও চালাকি করে নিজের বিড়ালটাকে একটা জায়গায় লুকিয়ে রাখে আর বেইকে ফোন করে বলে বিড়ালটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বেই বিড়াল পাওয়া যাচ্ছে না শুনে তৎক্ষণাৎ ইস্যুর বাড়িতে এলে ও দেখে বিড়াল না পাওয়ার কোনো চিন্তাই ইস্যুর চোখ মুখে নেই। বেইয়ের একটু সন্দেহ হয়, আরো নিমেষের মধ্যেই বিড়ালটাকে খুঁজে বের করে আর ইস্যুকে বলে লুকানোর জায়গাটা খুব সহজ ছিল, একটু কঠিন করে লুকানো উচিত ছিল। এতে ইস্যুর তো কিছু বলার মতো জায়গাই থাকে না। এদিকে কাজ ছেড়ে চলে আসায় দাই খুব আপসেট ছিল, আর বেই দাইয়ের সাথে দেখা করলে ও নিজের মনে থাকা সমস্ত কথা, অর্থাৎ ইয়ান আর ও রিলেশনের প্রতিটা কথাই বেইকে বললে বেই দাইকে সামলায়। এরপর বেই যে ক্যাফেতে কাজ করে ওখানে একদিন লিলু আসে, এটা দেখতে যে বেইয়ের এখন কি অবস্থা। বেই লিলুর সাথে ভালোভাবে ব্যবহার করলেও লিলু খুব অশুভের মতো আচরণ করে ক্যাফে থেকে বেরিয়ে যায়। বেই মনে মনে ভাবে লিলুকে জবাব দেওয়ার এখনো সঠিক সময় আসেনি, তাই ও চুপ করে থাকে। এরপর একদিন বেইয়ের ক্যাফেতে ফ্যান্সি ড্রেস পার্টি হচ্ছিল, যেখানে ইস্যু নিজেকে আড়াল করে ওই পার্টিতে এসে ভায়োলিন প্লে করে আর সবার তা খুব ভালো লাগে। তবে ইস্যু বেইয়ের মুখোমুখি হতে চাইছিল না, কিন্তু আমাদের বেই এক নিমেষেই ইস্যুকে ধরে ফেলে আর তাকে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় জেন্টস টয়লেটে। এবার জেন্টস টয়লেটে একজন মেয়ে ঢুকেছে, তা তো সবাই দেখলে সমস্যা হতে পারে, যে কারণে ওরা দুজন টয়লেটের মধ্যে ঢুকে গেলে বাইরে থেকে ক্লিনার লোকটা তা বুঝতে না পেরে ভেতরে কি আছে দেখার চেষ্টা করে। ফলে একই টয়লেটে ওদের দুজনকে এইভাবে বসে থাকতে হয়। যদিও শেষ পর্যন্ত ইস্যু বেইয়ের মুখ ঢেকে নিয়ে টয়লেট থেকে বেরিয়ে আসে, তো এতে ওরা দুজনেই একটু লজ্জায় পড়ে গেছিল। এরপর বেই ওর ফ্রেন্ডের সাথে একদিন সাইক্লিং করতে বাইরে যায়, যেখানে ওর ফ্রেন্ড ওকে প্রপোজ করে বসলে বেই ওর ফ্রেন্ডকে ওর পরিস্থিতির ব্যাপারে খুব ভালোভাবে বোঝায় আর বলে তার পক্ষে এখন সম্পর্কে যাওয়া সম্ভব নয়, তাই ওরা এমনই ভালো বন্ধু থাকবে। আর ওর বন্ধুও সব বিষয়টা মেনে নেয়। পরে সিয়ান ইস্যুকে বলে তাদের কোম্পানি নতুন এক স্পন্সর পেয়ে গেছে, যার ফলে আগের রিয়েলিটি শো এর পরবর্তী সিজন ওরা শুরু করতে চলেছে আর ওখানে বেই ও ইস্যুকেও থাকতে হবে। বিষয়টা ভেবে তো ইস্যু অনেকটাই হ্যাপি ছিল, আর একদিকে দাই বেইকে পুরো বিষয়টা বললে বেইও এতে রাজি হয়। বেইয়ের টাকার দরকার ছিল, যে কারণে ওর মা ইস্যুর সাথে থাকার বিষয়টা নিয়ে বেইকে কিছু বলে না। এমনকি ইস্যু তো বেইয়ের মার সাথে একটা পুরো দিন কাটালে মারও অনেক ভালো লাগে। পাশাপাশি দেখা যায় নতুন সিজনের কাজে সিয়ান ও দাই আবারও একসাথে কাজ করছে, তবে ওদের দুজনের মাঝে তর্ক বিতর্ক লেগেই থাকে, কারণ আমরা আগেই দেখেছি একটা ভুল বোঝাবুঝি ওদের মাঝে চলছিল। এরপর সিজন 2 এর শুটিং শুরু হলে ওখানে বেই ও ইস্যুকে একটা সুন্দর
সুন্দর কাপিলের মতো অভিনয় করতে হবে। প্রথমে তো ওরা খুব সুন্দরভাবে নিজেদের অভিনয় করছিল, তবে ডাইরেক্টর যখন ইস্যুকে বেইয়ের গালে কিস করতে বলে তখন বেই লজ্জায় পড়ে যায়। প্রথমে তো ওই ইস্যুর মুখের নাগাল পাচ্ছিল না, কারণ ইস্যু ওর থেকে অনেকটাই লম্বা, যে কারণে ডাইরেক্টরের কথায় ইস্যু নিচু হয়ে বেইয়ের গালে কিস করলে ও কি করবে বুঝতে পারছে না। এরপর শুটিং এর শেষে বেইয়ের মা ওকে ফোন করে বলে কাজ করতে গিয়ে ওনার পায়ে লেগে গেছে। খবরটা পেয়ে বেই ও ইস্যু তৎক্ষণাৎ ওর বাড়িতে আসি। ইস্যু নিজের কাঁধে চাপিয়ে বেইয়ের মাকে হসপিটালে নিয়ে আসি, কারণ উনি একদমই হাঁটতে পারছিলেন না। তবে পরবর্তী সময় ট্রিটমেন্টের পর বেইয়ের মা সুস্থ হয়ে উঠলে ইস্যু বেইকে না বলেই মাকে হসপিটালে নিতে চলে যায়, কারণ তখন বেই নিজের কাজে ব্যস্ত ছিল। ইস্যু বেইয়ের মাকে হসপিটাল থেকে নিয়ে নিজের বাড়িতে যেতে চাইলে মা প্রথমে রাজি ছিল না। তবে ইস্যু যখন মাকে ওর বাড়ি দেখায় তখন তো মা ওর বাড়ি দেখে অবাক হয়ে যায়, কারণ ওর মা এতদিন ভাবছিল ইস্যু একজন সাধারণ কাঠমিস্ত্রি। এবং পরে বেই বাড়িতে আসলে মা লজ্জায় ইস্যুর সাথে কথা বলতে পারছে না, এটা বেইকে বলে। বেই মাকে এইসব নিয়ে চিন্তা করতে বারণ করে। একদিন বেই ও ইস্যু একসাথে মার্কেটিং করতে গেলে ফিরে এসে দেখে মা বাড়িতে নেই। বেই নিজের ঘরে মায়ের লেখা একটা চিঠি পায়, যেখানে মা লিখেছে তোমরা দুজন কোনো একটা সূত্রে একসাথে আছো, এটা খুবই ভালো। তবে আমি প্রথম থেকে সইকে যে নজরে দেখে এসেছি তারপর আমি তার মুখোমুখি হতে পারছি না, তাই আমি আমাদের নিজের বাড়িতে ফিরে গেলাম। মায়ের চিঠি পেয়ে বেই অনেকটাই কষ্ট পেয়েছিল, তবে মায়ের সিদ্ধান্তটা যে ঠিক তা সে মেনে নেয়। সব জেনে এরপর ইস্যু একদিন বেইয়ের মায়ের সাথে দেখা করতে ওদের বাড়িতে আসে। মা খুব ভালোভাবে ওর সাথে ব্যবহার করে, এতে ইস্যুরও অনেক ভালো লাগে। পরে রাতের বেলায় বেই ইস্যুকে জানায় আগামীকাল ওর একটা ভয়েস কম্পিটিশনের অডিশন আছে। পরের দিন বেই ওই অডিশনে গিয়ে দেখে ওই অডিশনের জাজ প্যানেলে ইস্যুই বসে আছে, যে কিনা একজন বড় মিউজিক কম্পোজার এবং তার আরেক নাম হলো অ্যালেন। বিষয়টা জানতে পেরে বেই লজ্জায় পড়ে যায়। ও ইস্যুর সাথে কথা পর্যন্ত বলতে চাইছিল না, এমনকি ইস্যু ওকে ডাকলে ও তো ইস্যু থেকে দৌড়ে পালাতে গিয়ে পা মচকে রাস্তায় পড়ে যায়, যে কারণে শেষে ইস্যুকেই ওকে কাঁধে করে বাড়ি নিয়ে যেতে হয়। তবে বাড়ি ফিরে ও মনে মনে ভাবছিল এতদিন তার মানে ও ফেমাস মিউজিক ডাইরেক্টর অ্যালেনের সাথে আছে। এতে লজ্জায় ইস্যুর সাথে কথা বলতে ও ভয় পাচ্ছিল। তবে শেষ পর্যন্ত ইস্যু ওদের শুটিং এর সময় বেইকে বোঝায় যে পুরো দুনিয়ার কাছে ও অ্যালেন হলেও বেইয়ের কাছে ও ইস্যু, তাই বেই যেন ওর থেকে দূরে না পালায়। এরপর একজন বিদেশি বিজনেসম্যান মার্স কাজের সূত্রে দাইয়ের সাথে পরিচয় করে, যে কিনা পাশাপাশি ইস্যুরও একজন ভালো বন্ধু ছিল। তবে সে ইস্যুর সাথে দেখা করতে এলে ইস্যু তাকে অতটা পাত্তা দেয় না। আসলে ইস্যু মার্সের সাথে মজা করছে, আর এটা নাকি ও প্রথম থেকেই ওর সাথে করে আসছে। যদিও মার্স ইস্যুর কথায় পাত্তা না দিয়ে ওর ওয়ার্কশপে কিছু শুট করার চিন্তা ভাবনা নেয়। এরপর ইস্যু একদিন ওর পরিচিত ফেমাস এক ভয়েস আর্টিস্টের কাছে যায় বেইয়ের ভয়েস নিয়ে কথা বলতে। তবে ওই দিনই ওদের কম্পিটিশনের ফাইনাল রেজাল্ট জানানোর কথা ছিল, যে কারণে ও একটু তাড়াহুড়োয় গাড়ি চালিয়ে ফিরছে। এমন সময় ইস্যু দেখে রাস্তার মাঝে একটা বাচ্চা পারাপার হওয়ার সময় একটা গাড়ি দ্রুত গতিতে বাচ্চাটাকে ধাক্কা মারতে আসে। বিষয়টা বুঝতে পেরে ইস্যু বাচ্চাটাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। বাচ্চাটার কোনো আঘাত না লাগলেও ইস্যু কিছুটা আহত হয়। আরো দ্রুত গতিতে নিজের গাড়ি ঘুরিয়ে ওই গাড়িটাকে ধরার চেষ্টা করে, আর শেষ পর্যন্ত ও গাড়িটাকে ধরে ওকে পুলিশের হাতে তুলে দেয়। তবে নিজে আহত হওয়ায় ও মাঝ রাস্তায় জ্ঞান হারায়, যে কারণে ও সময় মতো কম্পিটিশনে এসে পৌঁছতে না পারায় অন্য একটা কাপিল কম্পিটিশনের উইনার হয়ে যায়। সিয়ান ও বেই বুঝতে পারছিল না ইস্যু আসছে না কেন এবং তাকে ফোনেও কেন পাওয়া যাচ্ছে না। তখনই বেই উইচ্যাট দেখে একটা মেয়ে প্রোফাইল থেকে ইস্যুর ছবি পোস্ট করেছে, যেখানে ইস্যু আহত অবস্থায় হসপিটালের বেডে শুয়ে আছে। বেই তৎক্ষণাৎ হসপিটালে গেলে ও ইস্যুর খেয়াল রাখে। আর পরে বাড়ির সবাই এমনকি ওয়ার্কশপের কর্মচারীরা ওখানে এলে ইস্যুর তখন জ্ঞান ফিরে আসে। সবাই ইস্যু যে সুস্থ আছে এটা দেখে নিশ্চিন্ত হয়। আর বেই বুঝতে পারে ইস্যুর কথা চিন্তা করে ওই মহিলার সাথে কথা বলতে গিয়ে এমনটা ঘটালো। ফলে ও ইস্যুর আরো বেশি কেয়ার করতে থাকে। এরপর ধীরে ধীরে বেই ও ইস্যুর সম্পর্কটা একটা সত্যিকারের সম্পর্কের দিকে এগোতে থাকে।
যেখানে ওরা দুজন একে অপরের সাথে বেশ ভালো আছে। আর অন্যদিকে সিয়ান দাইকে মার্সের সাথে দেখে সহ্য করতে পারে না, ফলে ওদের দুজনের মাঝে আসতে গেলে দাই সিয়ানকে চড় মেরে দেয়। এতে সিয়ানের মন পুরোপুরি ভেঙে যায়। একদিন সুই বেইকে নিয়ে একটা ঝিল পাড়ে এলে ও নিজের মনের কথাগুলো বেইকে বলে, আর তখনই ও বেইকে কিস করে নেয়। এবার বেইও ইস্যুকে নিজের থেকে দূরে রাখতে পারে না। কিছুদিন পর চায়নাতে বিরাট বড় একটা ভায়োলিন কম্পিটিশনের আয়োজন করা হয়, যেখানে দ্বিতীয় পজিশনে মার্স এবং প্রথম পজিশনে ইস্যু আসে। সবাই তাদের এই সাকসেসটা সেলিব্রেট করছিল, এমনকি দাই ও বেইও অনেক হ্যাপি। তবে ওই কম্পিটিশনে একজন নতুন প্রতিভাবান আর্টিস্টকে ডাকা হয়, যে পরবর্তী সময় ইস্যুর সাথে থেকে ভায়োলিন প্লে করা শিখবে। বিষয়টা প্রথমে বেই স্বাভাবিকভাবে নিলেও আশেপাশের সবার কথায় বেই ইস্যুর ওপর সন্দেহ করতে থাকে যে ওই ভায়োলিন আর্টিস্টের সাথে ইস্যুর কোনো সম্পর্ক আছে কিনা। আসলে ওদের দুজনকে একসাথে দেখে বেই অনেকটাই জেলাস ফিল করছিল। আর অন্যদিকে মার্স ও দাই তাদের এই জয়টা সেলিব্রেট করছে, যেখানে কথায় কথায় মার্স দাইকে বিয়ের জন্য প্রপোজ করলে দাই তার প্রপোজাল একসেপ্ট করে নেয়। এদিকে ইস্যু ওই ভায়োলিন আর্টিস্ট যে কিনা ওর বাড়িতে ছিল তাকে অন্য কোথাও গিয়ে থাকতে বলে, কারণ ইস্যু বুঝতে পারছিল ওই আর্টিস্ট এখানে থাকাতে বেইয়ের অসুবিধা হচ্ছে। মন খারাপ করে ওই আর্টিস্ট বাড়ি থেকে চলে যাবে, তবে তার আগেই বেই আপসেট হয়ে বাড়ি ছেড়ে চলে যায়। আর এবার বেইয়ের রাগ ভাঙাতে ইস্যু কাজের শেষে ওর বাড়িতে যায় আর ওকে বলে ওই আর্টিস্ট চলে গেছে। তবে এই শুনেও বেই ইস্যুর সাথে যেতে চাইছিল না। ধীরে ধীরে সময় এগোলে মার্স ও দাইয়ের বিয়ের দিন চলে আসে। বিয়েতে সবাই এমনকি সিয়ানও উপস্থিত ছিল। দাইয়ের বিয়ে হয়ে গেলে দেখা যায় বিয়ে করে দাই চলে যাবে, তো সে কি কাঁদবে, তার পরিবর্তে বেই কাঁদতে থাকে। রাতে সবাই ডান্স করছে, যেখানে ওই ভায়োলিন আর্টিস্ট ইস্যুকে ওর সাথে ডান্স করতে বললে বেই ও সিয়ানের সাথে ডান্স করতে থাকে। সিয়ানের সাথে বেই ডান্স করছে দেখে ইস্যুর অনেক জেলাস ফিল হচ্ছিল। আর এইসবের মাঝেই ইস্যু বেশি পরিমাণে ড্রিঙ্ক করায় ওর নেশা হয়ে যায়। বেই ওকে সামলে নিজের ঘরে নিয়ে এলে ইস্যু বেইকে নিজের কাছ থেকে দূরে যেতে দেয় না, নিজের কাছে টেনে ওকে কিস করতে থাকে। তবে এইভাবে মদ্যপ অবস্থায় কাছাকাছি আসাটা বেইয়ের পছন্দ না হলে ও ইস্যুকে ধাক্কা মেরে ঘর থেকে বেরিয়ে আসে। পরের দিন বেই ওর ভয়েস ডাবিং এর কাজ করতে গিয়ে জানতে পারে পরবর্তী প্রজেক্টে ওকে প্রধান ভয়েসের চরিত্রে দেওয়া হবে। প্রধান চরিত্রে কাজ পেয়ে বেই অনেক হ্যাপি ছিল। তবে ওর মাঝেই ও খবর পায় জাপান ইউনিভার্সিটিতে ও পড়ার সুযোগ পেয়েছে। তো এটা ওর সব থেকে বড় স্বপ্ন ছিল, যা ও প্রথমে ইস্যুকে জানাবে বলে ঠিক করে। তবে ওর মনে হয় ওর আর ইস্যুর এই সম্পর্ক হয়তো ওর এই পড়তে যাওয়ার মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারে। আর ঠিক তার পর মুহূর্তেই ইস্যু একদিন বেইকে ওর সাথে ডিনার করতে নিয়ে যায়, যেখানে ইস্যু নিজের মনের কথা জানিয়ে বেইকে প্রপোজ করলে বেইও ওর প্রপোজাল একসেপ্ট করে নেয়। এমনকি বেইয়ের জাপানে পড়তে যাওয়ার নিয়ে ইস্যু অনেক এক্সাইটেড ছিল। ইস্যু সব দিক থেকে বেইকে সাপোর্ট করে আসছিল। তবে একদিন বেই কাজ থেকে বাড়ি ফিরছে, এমন সময় ওই ভায়োলিন আর্টিস্ট বেইকে ফোন করে বলে আজ বেইয়ের জন্যই ইস্যু নিজের স্বপ্ন পূরণ করতে পারল না, কারণ ওই ভায়োলিন কম্পিটিশনে জিতে ইস্যু জাপানে তার পরবর্তী কনসার্টের সুযোগ পায়। তারপরেও কেবলমাত্র বেইয়ের জন্যই ইস্যু সেই কনসার্টে যেতে না করে দেয়। পুরো বিষয়টা বুঝে বেই প্রচন্ড ভেঙে পড়ে, আর এটা ভাবে আজ ইস্যুর পিছিয়ে পড়ার পেছনে একমাত্র দায়ী সে নিজে। সবকিছু নিয়ে ভেবে বেই ইস্যুকে কিছু বলতে চাইলেও পারছিল না, তাইও দাইয়ের সাথে কথা বলে। সব শুনে দাই বেইকে এই বিষয় ইস্যুকে সব জানিয়ে দিতে বলে। বেই ঠিক করে ও ইস্যুর জীবনে থাকবে না। বেই ইস্যুর সাথে কথা বলতে আসে, যেখানে সব কথা শেষে বেই ইস্যু দেওয়া রিংটা ওকে ফিরিয়ে দিলে প্রথমে তো ইস্যু একটু আপসেট হলেও ও ওই রিংয়ে থাকা ডায়মন্ড বেইকে একটা গিফটের মাধ্যমে ফিরিয়ে ওটা ওর সাথেই রাখতে বলে। সাথে ইস্যু বেইকে বলে তুমি যাই করো বা যেখানেই যাও আমি সবসময় তোমার পাশেই আছি। যা শুনে বেই ইস্যুকে জড়িয়ে ধরে কিস করে। তবে প্রতিটা সময় বেই ভাবছিল এইভাবে বারবার ইস্যুকে ব্যবহার করা তার ঠিক হচ্ছে না।
বেই নিজেকে এই অপরাধ করা থেকে বের করে নিতে চায়, যে কারণে ইস্যু যখন বেইকে নিয়ে এয়ারপোর্টে ছাড়তে আসে তখন ইচ্ছাকৃত বেই ইস্যুকে তার জন্য ড্রিঙ্কস আনতে পাঠিয়ে দেয়। আর সুযোগ বুঝে ও জাপানে যাওয়ার ফ্লাইটে উঠে পড়ে। কান্না করতে করতে বেই চলে যায়, কারণ ওর ইস্যুর মুখোমুখি হওয়ার সাহস ছিল না। কিছুক্ষণ পর ইস্যু ড্রিঙ্ক নিয়ে এসে দেখে বেই ওখানে নেই। এয়ারপোর্টের সব জায়গায় ও বেইকে খুঁজলেও বেই কোথাও ছিল না। আর তখনই জাপান যাওয়ার ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হয়, যা শুনে ইস্যু বুঝতে পারে বেই জাপান চলে গেছে। সময় 3 মাস পেরিয়ে যায়। বেই এখন পড়াশোনার পাশাপাশি জাপানের এক রেস্তোরাঁয় কাজ করে। আর একদিন ইস্যু এক কনসার্টের জন্য জাপানে এসেছে। তো এরকমই একদিন রেস্তোরাঁয় এক ব্যক্তি এসে বলে তার বেইকে বেশ ভালো লাগে, তবে বেই ওই ব্যক্তিকে বলে ওর ভালোবাসার মানুষ চায়নাতে আছে, যাকে ও নিজের থেকেও বেশি ভালোবাসে। আর ঠিক তখনই কেউ পেছন থেকে বলে ওঠে কতটা ভালোবাসো দেখি। পেছন ফিরে বেই দেখে ইস্যু ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর বেই কোনো কথা না বলে সোজা এসে ইস্যুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর অবশেষে তাদের এইভাবে একসাথে হওয়ার সাথেই গল্পটাও এখানে শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই।